আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব প্রাচীন ইতিহাসের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে কিন্তু এই প্রাচীন ইতিহাস থেকে পরীক্ষায় প্রশ্ন দেখি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রাচীন জনপদ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ক্লাসটা দেখেন এবং ক্লাসটা নোট করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই লেকচার থেকে আপনি সর্বোচ্চ লেভেলের কমন পাবেন এবং পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলেন শুরু করি। প্রাচীন জনপদ, বাংলায় মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। আমরা দেখেছি বাংলায় মোট কয়টা? বাংলায় মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। বাংলায় মোট কয়টা জনপদের উল্লেখ পাওয়া যায়? 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, তো এই যে 16টা জনপদ বললাম, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে জনপদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে পুন্ড্র, বঙ্গ, হরিকেল, সমতট, গৌড় অনেক কিছু আছে। জনপদ বলতে আমরা কি বুঝছি? প্রাচীন ছোট ছোট নগর যেগুলো ছিল সেগুলো মিলে বৃহৎ একটা জায়গাকে, পরিসরকে আমরা জনপদ বলছি বা নগর বলছি। এটা তো আমরা একটু ম্যাপের দিকে দেখার চেষ্টা করি। যেমন এটা যদি দেখেন, এটা হলো পুন্ড্র জনপদ, এটা হলো গৌড়, রার, চন্দ্রদ্বীপ, বঙ্গ, সমতট, হরিকেল, এদিকে হরিকেল আছে। তাহলে এই সবগুলোই কিন্তু জনপদ। আমরা এই জনপদগুলোর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন, পুন্ড্র জনপদের কথা যদি আপনি বলেন, তাহলে এই পুন্ড্র জনপদের অবস্থান হচ্ছে বগুড়া। এটা বগুড়াতে আছে। এর কিছু অংশ রংপুরে আমরা দেখতে পাই। বগুড়া, রংপুর, দিনাজপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী। বগুড়া, রংপুর, দিনাজপুর এবং কোথায়? রাজশাহী। বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই জনপদটা। তাহলে এটা হলো বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। আচ্ছা, এই যে পুন্ড্র জনপদটা, এটা গড়ে উঠেছে যে নদীটার তীরে, তার নাম হলো করতোয়া নদী। পুন্ড্র জনপদের সাথে জড়িত যে নদী, সেই নদীটার নাম হলো করতোয়া নদী। তাহলে পুন্ড্র জনপদটা গড়ে উঠেছে কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে পুন্ড্র জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। আচ্ছা, এই যে পুন্ড্রটা বেসিক্যালি, এই যে পুন্ড্র বললাম, এই পুন্ড্র কি ছিল জানেন? এই পুন্ড্র ছিল একটা আখের জাত। পুন্ড্র হচ্ছে একটা আখের জাত। ওই অঞ্চলে আখের ফলন ভালো হওয়ার কারণে এই জনপদটার নাম আসলে পুন্ড্র জনপদ হয়েছিল। অনেক ইতিহাস গ্রন্থে এটা লেখা আছে, পুন্ড্র জনপদের কথাবার্তা। তো এই জনপদের সবচেয়ে বৃহত্তম যে নগরী, সবচেয়ে বড় যে নগরীটা ছিল বা এদের যে রাজধানীটা ছিল, তার নাম ছিল মহাস্থানগড়। পুন্ড্রের রাজধানী কি? রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর, বা আমরা এটাকে বলছি পুন্ড্রবর্ধন। পুন্ড্রের রাজধানী পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই যে পুন্ড্রনগরটা আছে, এই পুন্ড্রনগরের বর্তমান নাম কিন্তু মহাস্থানগড়। পুন্ড্রনগরের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। পুন্ড্রের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ দেন। এই পুন্ড্র জনপদটাতে আসলে শাসন করেছিল কারা? এখানে এই পুন্ড্র জনপদটাতে শাসন করে মৌর্যরা এবং গুপ্তরা। মৌর্য বংশের যে শাসক এবং গুপ্ত বংশের যে শাসক ছিল, তারা কিন্তু এখানে শাসন করে। যেমন আমরা মৌর্য বংশের একজন শাসক আছে, সম্রাট অশোকের প্রশাসনিক রাজধানী ছিল কিন্তু এটা। সম্রাট অশোকের প্রশাসনিক রাজধানী ছিল এই পুন্ড্রনগরের মহাস্থানগড়, অর্থাৎ এই মহাস্থানগড়ে।
আচ্ছা, মনোযোগ দেন, খেয়াল করেন, এখান থেকে পরীক্ষা প্রায়ই প্রশ্ন আসে। এই যে জনপদটা, এটা আসলে কে আবিষ্কার করলো, এটা কিভাবে আবিষ্কৃত হলো? এটা আবিষ্কার হচ্ছে 15 জনপদের আবিষ্কার করলো 1879 সালে। 1879 সালে আলেকজান্ডার আলেকজান্ডার কানিংহাম, আপনারা সবাই ওনার নাম শুনেছেন, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এই 15 জনপদটা কে আবিষ্কার করেছে? আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম 15 জনপদটা আবিষ্কার করেছে। মনোযোগ দেন, এই যে জনপদটা আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই জনপদের বিশেষত্ব অনেক কিছু, এখানে অনেক কিছু আমরা পাওয়া যায়। এই বিখ্যাত কি কি পাওয়া যায় খেয়াল করেন। এখানে আছে বৈরাগীর ভিটা। বৈরাগীর ভিটা, বৈরাগীর ভিটা। 15 জনপদে কি পাওয়া যায়? বৈরাগীর ভিটা পাওয়া যায়। এখানে পাওয়া যায় গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা। এখানে আছে খোদাই পাথর ভিটা। খোদাই পাথর ভিটা, বা অনেকে এটাকে বলে খোদার পাথর ভিটা অনেকে বলে। আচ্ছা, এখানে পাওয়া যায় জিয়ত কুণ্ড। জিয়ত কুণ্ড, অনেকে লোকমুখে বলে যে এই কুণ্ডের পানি পান করলে নাকি মানুষ জীবিত হয়ে যেত, এটা বলা হয় অনেকে। জিয়ত কুণ্ড, জিয়ত কুণ্ড। আচ্ছা, এখানে পাওয়া যায় শাহ সুলতান বলখির মাজার। শাহ সুলতান, শাহ সুলতান বলখি, শাহ সুলতান বলখির মাজার, বা আমরা যেটাকে বলি মাহি সাওয়ার। মাহি সাওয়ার, শাহ সুলতান বলখির বাজার, মাহি সাওয়ার পাওয়া যায় এখানে। এখানে আরো আছে, যেমন এখানে পাওয়া যায় শিলা দেবীর ঘাট। শিলা দেবীর ঘাট। এখানে এখানে আছে পরশুরামের প্রাসাদ। পরশুরামের প্রাসাদ, শিলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ। এখানে আছে পদ্মা দেবীর বাসভবন। পদ্মা দেবীর বাসভবন, শিলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, পদ্মা দেবীর বাসভবন। শিলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, পদ্মা দেবীর বাসভবন। মনোযোগ দেন, এখানে আছে বেহুলার বাসর ঘর। বেহুলার, আপনারা হয়তো অনেকে গিয়েছেন বেহুলার বাসর ঘর। এখানে কি আছে? বেহুলার বাসর ঘর। এখানে আছে লক্ষিন্দরের মেদ। লক্ষিন্দরের মেদ আছে। আচ্ছা, এখানে আছে আরো দেখা যায়, আমরা দেখতে পাই লক্ষিন্দরের মেদ ছাড়াও এখানে আরো কি কি পাওয়া যায়, আপনারা দুই একটা নাম বলেন তো। যেমন শিলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, জিয়তকুণ্ড, ক্ষুধার পাথর ভিটা। এখানে পাওয়া যায় ব্রাহ্মী লিপি। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে লিপিটা, সেই প্রাচীন লিপির নাম কিন্তু ব্রাহ্মী লিপি, যেটা এই 15 জনপদের মধ্যে পাওয়া যায়, যেটার পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? আমাদের সম্রাট অশোক, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক, তিনি করেছিলেন। তাহলে আমরা একটু 15 জনপদ নিয়ে কথাবার্তা একবার মনোযোগ দিয়ে শুনি। 15, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো 15। এই যে জনপদ, এই 15 জনপদটার সাথে জড়িত নদীর নাম হলো করতোয়া নদী। এটা বগুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে এই জনপদটা গড়ে উঠেছিল। এটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীনতম। আচ্ছা, এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহীতে আছে। জড়িত নদীর নাম হলো করতোয়া। করতোয়া নদীর তীরে অবস্থিত এটা। এটার রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই পুন্ড্রনগরের বর্তমান নাম হলো মহাস্থানগড়। এখানে শাসন করে মৌর্যরা এবং গুপ্তরা। সম্রাট অশোক রাজধানী স্থাপন করেছিলেন, সম্রাট অশোক। এখানে পাওয়া যায় শিলাদেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, বেহুলার বাসর ঘর, লক্ষিন্দরের মেদ, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, জিয়তকুণ্ড। এই সব কিছু পাওয়া যায় কোথায়? এই 15 জনপদের মধ্যে। আচ্ছা, 15 জনপদের পরে আমরা আরেকটা জনপদ দেখতে চাই, সেটা নাম হচ্ছে গৌড়। দেখেন, আমরা আলোচনা করলাম এই 15টা নিয়ে, এবার একটু আমরা আলোচনা করব এই অংশটা নিয়ে। এটা হলো গৌড় জনপদের অন্তর্ভুক্ত। গৌড় জনপদ, এই যে এই জায়গাটা গৌড় জনপদ। তাহলে গৌড় জনপদটা বাংলাদেশের একমাত্র জেলা, বাংলাদেশের
বাংলাদেশের এক মাত্র জেলা গৌর জনপদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের একমাত্র জেলা যেটি গৌর জনপদের অন্তর্ভুক্ত, সেই জেলাটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। তাহলে বাংলাদেশের একমাত্র জেলা যেটি গৌর জনপদের অন্তর্ভুক্ত, তার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ জেলা। আচ্ছা দেখেন, এই নবাবগঞ্জে কিন্তু রয়েছে গৌড়ের ছোট সোনা মসজিদ। এখানে আছে গৌড়ের ছোট সোনা মসজিদ, গৌড়ের ছোট সোনা মসজিদ। আচ্ছা, এই মসজিদে আবার কিন্তু বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি রয়েছে এখানে। তাহলে গৌর জনপদটা বাংলাদেশ ছাড়াও আরো যে জায়গাগুলোতে আমরা এই গৌর জনপদটা দেখতে পাই, যেমন খেয়াল করেন, মনোযোগ দেন, আপনারা হয়তো নাম শুনেছেন, কি বলে এটাকে, বিহারের নাম শুনেছেন, তারপরে হচ্ছে উড়িষ্যার নাম শুনেছেন, তাই না? বিহার, উড়িষ্যা এই অঞ্চলগুলোর নাম শুনেছেন হয়তো। তাহলে খেয়াল করেন, মালদহর নাম শুনেছেন। তাহলে এই জনপদটা বাংলাদেশের ছাড়াও মুর্শিদাবাদ যেটা আছে, মুর্শিদাবাদ, ভারতের যে মুর্শিদাবাদ আছে, সে মুর্শিদাবাদ, তারপরে হলো মালদহ, বিহার, উড়িষ্যা যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে দেখা যায়। তাহলে মুর্শিদাবাদ, মালদহ, বিহার, উড়িষ্যা এই অঞ্চল একই সাথে আমাদের দেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। আর এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এই গৌড় জনপদের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কি? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণটা এখন কোথায় আছে? এই যে কর্ণ সুবর্ণ, এই কর্ণ সুবর্ণের অবস্থান কিন্তু মুর্শিদাবাদে। তাহলে খেয়াল করেন, আমরা আলোচনা করছিলাম পুন্ড্র, এরপরে আমরা আলোচনা করলাম গৌড়। তাহলে পুন্ড্র চলে গেল, গৌড় চলে গেল। পুন্ড্র হলো সবচেয়ে প্রাচীন আর বাংলাদেশের একমাত্র জেলা যেটা চাঁপাইনবাবগঞ্জ গৌড় জনপদের অন্তর্ভুক্ত। আসেন এইবার আমরা আলোচনা করব রার নামে একটা জনপদ। রারের অবস্থানটা কোথায়? রার জনপদ যেটা, এটার অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। ভাগীরথী নদীর পশ্চিম তীরে রার জনপদটা কোথায় আছে? ভাগীরথী নদীর পশ্চিম তীরে। কোথায় আছে ভাই? ভাগীরথী নদীর পশ্চিম তীরে। এই জনপদটার অপর নাম, এই রারের অপর নাম হলো সূক্ষ্ম। রারের অপর নাম কি? সূক্ষ্ম। রারের অপর নাম হচ্ছে সূক্ষ্ম। আর রার জনপদ, এদের রাজধানী ছিল কটিবর্ষ। রারের রাজধানী কি? কটিবর্ষ। রারের রাজধানী হচ্ছে কটিবর্ষ। রারের রাজধানী কি ভাই? কটিবর্ষ ছিল। খেয়াল করেন, এই যে কটিবর্ষ, এইটার বর্তমান অবস্থান কোথায় জানেন? এইটার বর্তমান অবস্থান, এই যে বর্তমান অবস্থান, এদের বর্তমান অবস্থান কোথায় এখন? আমাদের পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। আমাদের দিনাজপুরের নাম অনুসারে ভারতের যে জেলাটার নাম সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের কি ভাই? দক্ষিণ দিনাজপুর। দেখেন, তাহলে আমরা আলোচনা করছিলাম রার, ভাগীরথী নদীর পশ্চিম তীর। তাহলে রার জনপদ, হ্যাঁ এই জায়গাটায় রার জনপদটা ছিল, ভাগীরথী নদীর পশ্চিম তীরে, এই যে রার জনপদটা। তাহলে পুন্ড্র জনপদ গেল, গৌড় গেল, এরপরে রার জনপদ ছিল ভাগীরথী নদীর পশ্চিম দিকে রার জনপদ। তাহলে
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহীর এই অঞ্চল নিয়ে নগরীর নাম হচ্ছে পুন্ড্রনগর। গৌড় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে অঞ্চলটা আছে সেটা নিয়ে গঠিত হয়, চাঁপাইনবাবগঞ্জ নিয়ে। এরপরে বিহার, মুর্শিদাবাদ, মালদহ আছে। রাঢ় জনপদ ভাগীরথী নদীর পশ্চিম তীরে, যার রাজধানী হচ্ছিল এই কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ। এইবার আমরা একটু আলোচনা করতে চাই বরেন্দ্র জনপদ। দেখেন বরেন্দ্র জনপদ কোনটা? এইটা হলো পুন্ড্র, এটা হলো গৌড়, এটা হলো রাঢ়, আর এটা হলো বরেন্দ্র অংশ। এই জায়গাটা বরেন্দ্র, বরেন্দ্র জনপদ। দেখেন বরেন্দ্র বলতে আমরা বোঝাচ্ছি কি? উত্তরবঙ্গটা। বরেন্দ্র জনপদ মানে কি ভাই? উত্তরবঙ্গ। বরেন্দ্র জনপদ হচ্ছে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ। আচ্ছা, এই বরেন্দ্রকে আমরা আরেকটু আরেকটু জটিল করে যদি বলি এবং একটু সহজ করে যদি বলি, বরেন্দ্র নিয়ে যেটা পরীক্ষায় প্রশ্ন আসে যে গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী জায়গা। দেখেন গঙ্গা আর করতোয়া নদীর মাঝখানে যে জায়গাটা আছে এটাই হচ্ছে বরেন্দ্র। তাহলে বরেন্দ্রের অবস্থান কোথায়? গঙ্গা ও করতোয়া নদীর, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা এবং কি করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল বরেন্দ্র। এই বরেন্দ্র সম্পর্কে আমরা জানতে পারি কার থেকে? খেয়াল করো, জানার উৎস, জানার উৎস। এই জনপদ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? জানার উৎস হলো, জানার উৎস হচ্ছে রামপালের, পাল শাসক যিনি, রামপালের সভাকবি, রামপালের সভাকবি, সভাকবির নাম হলো সন্ধ্যাকর নন্দী। মনোযোগ দিয়ে না, রামপালের সভাকবির নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামপালের সভাকবির নাম কি? সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম হলো রামচরিতম গ্রন্থ। রামপালের সভাকবি এই সন্ধ্যাকর নন্দীর যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম হলো রামচরিতম, রামচরিতম গ্রন্থ। এই রামচরিতম গ্রন্থ থেকেই আমরা এটা সম্পর্কে জানতে পারি, রামচরিতম গ্রন্থ থেকে, সন্ধ্যাকর নন্দীর রামচরিতম গ্রন্থ থেকে জানতে পারি। সেখানে তিনি গঙ্গা এবং করতোয়া নদীর মাঝখানের ভূখণ্ড নিয়ে তিনি আলোচনা কথাবার্তা সেখানে বলেছিলেন। আচ্ছা, আমরা এই জনপদের নাম অনুসারে কিন্তু একটা জাদুঘর দেখতে পাই, যেমন বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর। খেয়াল করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর এটা কোথায় আছে? এটা তাহলে কোথায়? এই যে রাজশাহী, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে। এই জাদুঘরটা 1910 সালে, 1910 সালে প্রতিষ্ঠা হয়। বরেন্দ্র গবেষণা জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠা হয় এবং এটা বাংলাদেশের প্রথম জাদুঘর, বাংলাদেশের, বাংলাদেশের প্রথম জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর। আর এই জাদুঘরটার খেয়াল করেন, এই যে বরেন্দ্র গবেষণা জাদুঘর এটার দায়িত্ব, এই গবেষণা জাদুঘরের দায়িত্ব বা মালিকানা হলো, মালিকানা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। এটার মালিকানা কোন কোন বিশ্ববিদ্যালয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় এটার মালিকানা। এই বরেন্দ্র গবেষণা জাদুঘরের মালিকানা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। খেয়াল করেন, মনোযোগ দেন। পাল যে রাজা ছিল, এই পাল রাজাদের পিতৃভূমি কিন্তু ছিল বরেন্দ্র অঞ্চল। পাল রাজাদের, পাল রাজাদের, পাল রাজাদের পিতৃভূমি, পাল রাজাদের পিতৃভূমি, পিতৃভূমি ছিল, পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চল। পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল। পরীক্ষায় এটা মাঝে মাঝে দিয়ে দিতে, পাল রাজাদের পিতৃভূমি কোথায় ছিল? বরেন্দ্র অঞ্চল। তাহলে গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী যে জায়গাটা সেটাকে আমরা বরেন্দ্র ভূমি বলছি, বরেন্দ্র ভূমি। দেখেন আলোচনা কি কি হয়ে গেল, মনোযোগ দেন, একবার রিভিশন করি। পুন্ড্র জনপদ, গৌড় জনপদ, আর রাঢ় জনপদ এবং এই বরেন্দ্র জনপদ নিয়ে আলোচনা করেছি। পুন্ড্র, বঙ্গ, গৌড়, রাঢ়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করতে চাই হরিকেলটা নিয়ে। হরিকেলটা কোথায় আছে? দেখেন হরিকেলের দিকে তাকান, হরিকেল কিন্তু এই দিকটায়ও আছে,
এইটা তো সিলেট অঞ্চল, আর এটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের অঞ্চলটা। এই দুই দিকেই হরিকেল আছে। তাহলে হরিকেলের অবস্থান কোথায়? হরিকেলের অবস্থান কোথায়? হরিকেলের অবস্থান হচ্ছে চট্টগ্রাম। এই হরিকেলটা আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট অঞ্চল। তাহলে আমরা জানি পার্বত্য চট্টগ্রামের জেলা হলো তিনটা। পার্বত্য চট্টগ্রামের জেলা তিনটা, পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? তিনটা। সে তিনটা জেলা কি? খাগড়াছড়ি, বান্দরবান, আরেকটা কি? রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই তিনটা জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রামের জেলা। তাহলে এটা হলো বাংলার সর্বপূর্ব দিকের জনপদ। এই জনপদটা হলো বাংলার সর্বপূর্ব দিকের জনপদ। বাংলার সর্বপূর্ব দিকের জনপদের নাম হচ্ছে হরিকেল। এটা পাহাড়ি জনপদ। এই যে জনপদটা বলছি আমরা, এটা হলো পাহাড়ি জনপদ। পরীক্ষায় একবার আসলো যে বাংলার পাহাড়ি জনপদ কোনটা। অর্থাৎ এইটা আমরা দেখতে পারি যে আমরা যে প্রাচীন যেই পাহাড়গুলো গড়ে উঠেছে, টারশিয়ারি যুগের পাহাড়, এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেটের দিকে, এই জনপদের অন্তর্ভুক্ত কিন্তু ছিল এটা, এই হরিকেল জনপদ। তাহলে হরিকেল জনপদ চলে গেল। একটু পুন্ড্র, গৌর, বরেন্দ্র, রার, তারপরে হলো এই যে হরিকেল চলে গেল। এইবার আমরা আলোচনা করতে চাই সমতট এবং বঙ্গ জনপদ নিয়ে। সমতটের দিকে খেয়াল করেন। সমতট কোনটা? এই অঞ্চলটা। অর্থাৎ এই যে বঙ্গ জনপদ আর এই হরিকেলের মাঝখানে যে অংশটা আছে, এই জায়গাটাকে আমরা বলছি সমতট। কি বলছি? সমতট। তাহলে এই সমতটের অবস্থান কোথায়? সমতটের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কুমিল্লা। সমতটের অবস্থান হচ্ছে কুমিল্লা আর হলো নোয়াখালী। এই জায়গা আমরা দেখতে পাই কুমিল্লা এবং নোয়াখালীতে এই সমতট জনপদ দেখা যায়, কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে আমরা আরেকটু সহজ করে বলতে পারি যে বঙ্গের নিকটবর্তী জনপদ এটা। কি বলতে পারি ভাই? বঙ্গের নিকটবর্তী জনপদ। তাহলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় পূর্ব ও দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের নিকটবর্তী জনপদ, সেই জনপদটার নাম কি? সমতট জনপদ। কি জনপদ ভাই? সমতট জনপদ। তাহলে সমতট জনপদ খেয়াল করে, এটার রাজধানী কোথায় ছিল? এই সমতটের রাজধানী কোথায় ছিল? কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে সমতটের রাজধানী। দেখেন, সমতটের রাজধানী, এই সমতটের এর রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে। কুমিল্লা থেকে কত? 12 মাইল পশ্চিম দিকে এই জনপদটা ছিল, যার এই রাজধানী ছিল। সেই রাজধানীর নামটা কি? বড়কামতা। পশ্চিমে বড়কামতা একটা জায়গা, সেখানে ছিল বড়কামতা। এই যে বড়কামতা বলছি আমরা, এই বড়কামতার আরো একটা নাম আছে, পূর্ব নাম রোহিতগিরি। এই বড়কামতার পূর্ব নাম হলো রোহিতগিরি। বড়কামতার পূর্ব নাম হলো রোহিতগিরি। বড়কামতার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। আর বর্তমানে আমরা এই রোহিতগিরিকেই ময়নামতি নামে জানি। কি নামে জানি? ময়নামতি। এটার বর্তমান নাম হচ্ছে ময়নামতি। এই রোহিতগিরির বর্তমান নাম কি? ময়নামতি। রোহিতগিরিকে আমরা কি নামে জানি?
এই যে বর্তমানে ময়নামতি নামে যায়, ময়নামতি। ময়নামতি বিহার কোথায় আছে? এই কুমিল্লাতে আছে। শালবন বিহার আছে কোথায়? কুমিল্লাতে, তাই না? খেয়াল করেন, এই যে কুমিল্লা সমতট যে জনপদ, এই জনপদে একজন পরিব্রাজক এসেছিলেন সপ্তম শতকের দিকে, হিউয়েন সাং। এখানে ভ্রমণ করেন, এই জনপদটা ভ্রমণ করেন হিউয়েন সাং। হিউয়েন সাং হিউয়েন সাং ভ্রমণ করেন সপ্তম শতকে। এই জনপদ তিনি ভ্রমণ করেছিলেন, হিউয়েন সাং। হিউয়েন সাং চীন থেকে আসা পরিব্রাজক, তার নাম হচ্ছে হিউয়েন সাং। আর এই জনপদের মধ্যে আমরা কিছু বিহার দেখতে পাই, যেমন এখানে আছে, এখানে যেমন শালবন বিহার আছে। শালবন বিহার, কি বিহার? শালবন বিহার এখানে আছে। এখানে আছে ওই যে ময়নামতি বিহার, এখানে আছে আনন্দ বিহার। আনন্দ বিহার, শালবন বিহার, ময়নামতি বিহার, আনন্দ বিহার। এখানে আছে ভোজ বিহার। এগুলো সবগুলো কুমিল্লায় আছে। আনন্দ বিহার, খেয়াল করেন, শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ময়নামতি বিহার, এই সবগুলো কোথায়? কুমিল্লাতে আছে, কুমিল্লা। তো খুবই প্রসিদ্ধ একটা জনপদের নাম হচ্ছে এই সমতট জনপদ। এই যে সমতট যে জনপদ, সমতট জনপদ। তাহলে দেখেন, আমরা সবচেয়ে প্রাচীন পেলাম পুন্ড্র, তারপরে বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ গৌড়ের অন্তর্ভুক্ত। তারপর আমরা আলোচনা করলাম রাঢ় জনপদ, আমরা আলোচনা করলাম হরিকেল জনপদ, সর্বপূর্ব দিকের জনপদের নাম হচ্ছে হরিকেল। এরপরে আমরা আলোচনা করলাম হরিকেল বঙ্গের মাঝখানে যে জনপদটা আছে তার নাম হচ্ছে সমতট, সেই সমতট জনপদ নিয়ে। এবার আসেন আমরা চন্দ্রদ্বীপ নিয়ে আলোচনা করব এবং বঙ্গ নিয়ে আলোচনা করব। চন্দ্রদ্বীপ এবং বঙ্গ, খেয়াল করেন, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো বঙ্গ জনপদ। বঙ্গ, বঙ্গ জনপদ হচ্ছে বাংলার সর্ববৃহৎ জনপদ। বঙ্গ জনপদ হচ্ছে বাংলার সর্ববৃহৎ জনপদ। বাংলার সর্ববৃহৎ জনপদের নাম কি? বঙ্গ। খেয়াল করেন, মনোযোগ দেন, বঙ্গ। এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কোন কোন অঞ্চলগুলা? কোন কোন অঞ্চল? বৃহত্তর ঢাকা। এই বঙ্গের অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর ঢাকা। এর অন্তর্ভুক্ত ছিল ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ অঞ্চলটা, ময়মনসিংহ অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এর অন্তর্ভুক্ত ছিল ফরিদপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, অর্থাৎ এর আশেপাশে, এইগুলো সহ এর আশেপাশের অঞ্চলগুলা। একই সাথে ছিল এই যে বরিশাল যে অঞ্চলটা আছে, বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ ছিল, বরিশালের কিছু অংশ। তাহলে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালের কিছু অংশ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালের কিছু অংশ ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। বাংলার সর্ববৃহৎ যে জনপদটা ছিল সেটা বঙ্গ জনপদ ছিল। এবার আসেন, এই বঙ্গের নিচে একটা জনপদ আপনি পাবেন, তার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপটার দিকে খেয়াল করেন। চন্দ্রদ্বীপ, আমরা জানি বরিশালের পূর্ব নাম, বরিশালের পূর্ব নাম, বরিশালের পূর্ব নাম, বরিশালের পূর্ব নামই হচ্ছে চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম কি ভাই? বরিশালের পূর্ব নাম তো চন্দ্রদ্বীপ, আমরা জানি বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। তাহলে দেখেন, এই চন্দ্রদ্বীপ, অনেক ইতিহাসবিদরা এই চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র বরিশালকে বলেছেন। তাহলে চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র কোনটা? এই যে বরিশাল অঞ্চল, এই বরিশাল। তাহলে বরিশালটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপের। এখন আপনাকে যদি বলে পিরোজপুর, ভাই বলেন তো পিরোজপুর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল, তাই না? যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা বিশাল ভূমিকা পালন করছে এই সেক্টরটা, মানে পরবর্তীতে বরিশাল অঞ্চলটা। এই যে বরিশাল অঞ্চল, চন্দ্রদ্বীপ। দেখেন তো, আমি যে কথাগুলো বললাম, আমরা আলোচনা করেছি পুন্ড্র সবচেয়ে প্রাচীন, গৌড় একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ, আর রাঢ় ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। বঙ্গ সবচেয়ে বৃহত্তম জনপদ হলো বঙ্গ। হরিকেল
সর্বপূর্ব দিকের জনপদ পাহাড়ি জনপদ হরিকেল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল নিয়ে গঠিত হয়। সমতট বঙ্গ আর হরিকেলের মাঝখানে সমতট, যেটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে, রাজধানী ছিল বড় কামতা। চন্দ্রদ্বীপ, এটা হলো চন্দ্রদ্বীপ জনপদ, বরিশাল অন্তর্ভুক্ত, এর অন্তর্ভুক্ত ছিল বরিশাল। ওকে, এইবার আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই, কিছু প্রশ্ন সলভে আসি। দেখেন, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তর জেলা ঢাকা, এই যে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তর ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পাল। এই পাল হচ্ছে একটা বংশ, পাল হচ্ছে একটা বংশ, এই পালরা বরেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত। এবার আসেন পুন্ড্র, এই পুন্ড্র জনপদ কোথায় দেখা যায়? বগুড়াতে দেখা যায়, রংপুরে দেখা যায়, রংপুরে দেখা যায়, দিনাজপুরে দেখা যায়। সমতট দেখা যায় কোথায়? কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লার কোথায়? নোয়াখালী। তাহলে দেখেন বলছে ঢাকা, ঢাকা, তাহলে এই যে বঙ্গ যে জনপদটা, এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত কি ছিল মনে আছে? ঢাকা, তারপরে হচ্ছে ফরিদপুর, মনে করেন ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ। এরপরে দেখেন বললাম যে বরিশালের কিছু অংশ, বরিশালের, বরিশালের কিছু অংশ, দেখেন তো মনে করতে পারেন কিনা? বরিশালের কিছু অংশ, এই যে এই জায়গাগুলো ছিল। অ্যান্সার হচ্ছে বঙ্গ। 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? সমতট কুমিল্লা এবং নোয়াখালী, মনে আছে? সমতট ছিল কুমিল্লা এবং নোয়াখালী। আমরা জানি ঢাকা হলো বঙ্গ, ঢাকা বঙ্গ, আবার কুমিল্লা এটা হলো সমতট, তাহলে এই অপশন মিলে না। ময়মনসিংহ, এই ময়মনসিংহ হলো বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ওকে, অ্যান্সার হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, অ্যান্সার হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। আচ্ছা, এবার আসেন বাংলার প্রাচীন জনপদ কোনটা? প্রাচীন চেয়েছে, প্রাচীন, তাহলে এখানে সবগুলাই প্রাচীন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা? এগুলো সবগুলোই তো প্রাচীন, সবচেয়ে প্রাচীন কোনটা? সবচেয়ে প্রাচীন হলো পুন্ড্র জনপদ, করতোয়া নদীর তীরে অবস্থিত পুন্ড্র জনপদ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানায় অবস্থিত? বঙ্গ, তাহলে বঙ্গ মানে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এর উত্তর দিকে, ম্যাপের উত্তর দিক চিন্তা করেন, এই পাশটা, তাহলে এই উত্তর দিক থেকে যে নদীটা আসছে সে নদীটার নাম কি? ওই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দিয়ে ঢুকলো যে নদীটা গঙ্গা, তার বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা, তাহলে অ্যান্সার কি? পদ্মা। আসেন 5 নম্বর প্রশ্ন। প্রাচীন বাংলার কোন অংশটির পূর্বাংশ, কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত, অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকের জনপদ চেয়েছে, পূর্ব দিকের জনপদ, পূর্ব দিকের জনপদ। তাহলে পূর্ব দিকের জনপদ কোনটা? হরিকেল, সিলেট, সিলেটে, চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে ছিল, সমতট কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, বরেন্দ্র তো রাজশাহী অঞ্চল, রাঢ় তো দেখলাম। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা কোনটা? হরিকেল, হরিকেল চট্টগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল। বাংলাদেশের বাংলার, বাংলার সবচেয়ে প্রাচীন বসতি, সবচেয়ে প্রাচীন বসতি বা নগরীয় বলতে পারেন, বা নগর বলতে পারেন, সবচেয়ে প্রাচীন বসতি নগর কোনটা গড়ে উঠেছিল? তাহলে দেখেন সোনারগাঁও, এটা আছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, সোনারগাঁও নারায়ণগঞ্জ। পাহাড়পুর এটা আছে কুমিল্লাতে, নওগাঁ, পাহাড়পুর রয়েছে নওগাঁ, এখানে একটা বিহার, বিহার আছে পাহাড়পুর। এবার আছে ময়নামতি, ময়নামতি আছে কুমিল্লাতে, কুমিল্লার ময়নামতি, কুমিল্লা। এবার আসেন পুন্ড্রবর্ধন, এই পুন্ড্রবর্ধনটা হচ্ছে সবচেয়ে প্রাচীন নগরী, যেটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যেটা পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল, পুন্ড্রবর্ধন, বা আমরা এটাকে পুন্ড্র নগরও বলি, আমরা এটাকে কি বলি? পুন্ড্র নগর, পুন্ড্র নগর বলি, বা আমরা এটাকে কি বলি? মহাস্থানগড় বলি। অ্যান্সার কি? পুনর্নগর, মহাস্থানগড়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্ব কাল সম্পর্কে, গঙ্গারিডাই, গঙ্গারিডাই রাজ্য, এই গঙ্গারিডাই রাজ্য খ্রিস্টপূর্ব
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এই গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল দেখা যায়। এই গঙ্গারিডাই রাজ্যের জানার উৎস হলো গ্রিক এবং রোমান যে লেখক আছে, গ্রিক এবং রোমান যে লেখক, সেই রোমান লেখকদের থেকে, লেখকের গ্রন্থ থেকে। তাহলে গঙ্গারিডাই রাজ্য সম্পর্কে জানা যায় গ্রিক এবং রোমান লেখকদের থেকে। এই গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালের সময়টাতে গ্রিক বীর ছিলেন আলেকজান্ডার। গ্রিক বীর ছিলেন আলেকজান্ডার। তাহলে প্রশ্ন হচ্ছে যে গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক। ওকে, প্রশ্ন সলভ করতে ভালোই লাগে, তাই না? তাহলে দেখেন, প্রশ্ন সলভ করতে ভালো লাগে না? আচ্ছা দেখেন, গঙ্গারিডি বা গঙ্গারিডাই এই রাজ্য সম্পর্কে জানার উৎস দেখেন গ্রিক লেখকদের বিবরণী থেকে আমরা জানতে পারি। 9 নাম্বার। 10 নম্বর প্রশ্নের দিকে তাকান। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন? গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার এবং সিজার ছিলেন রোমান সম্রাট। জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিলেন। জুলিয়াস সিজার একটা কথা বলেছিলেন, জুলিয়াস সিজারের একটা উক্তি আছে, এলাম দেখলাম জয় করলাম। এলাম দেখলাম জয় করলাম হচ্ছে জুলিয়াস সিজারের উক্তি। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। কুষ্টিয়া 15 জনপদ হচ্ছে বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী। এটা হচ্ছে 15 জনপদ। রার, এটা তো আমরা দেখলাম এই রার জনপদের অবস্থান। সমতট, কুমিল্লা নোয়াখালী হলো সমতট জনপদ, কুমিল্লা নোয়াখালী। তাহলে এবার আসেন, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এই অঞ্চল ছিল বঙ্গ। তাহলে ফরিদপুরের নিকটবর্তী কোন জায়গা? কুষ্টিয়া। সেই কুষ্টিয়া কোন জনপদের অন্তর্ভুক্ত? সেই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কুষ্টিয়া। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে বঙ্গ জনপদ। 12 নম্বর প্রশ্ন, বর্তমানে বৃহত্তর বরিশাল, তাহলে বরিশাল মানে হলো চন্দ্রদ্বীপ, ধরে নেন বরিশাল চন্দ্রদ্বীপ। আবার বরিশাল বঙ্গের অন্তর্ভুক্ত, আবার এদিকে ফরিদপুর হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে এবার বলছে বরিশাল আমরা জানি বঙ্গের অন্তর্ভুক্ত, আবার বরিশাল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। তাহলে বলেছে যে বর্তমানে বরিশাল এবং ফরিদপুর প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে অ্যান্সার দেখেন, রার না, পুনর্বর্ধন না, সমতট না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বঙ্গ। এখন এইখানে যদি এখানে যদি চন্দ্রদ্বীপ থাকতো, তাহলে আমি অ্যান্সার কি নিতাম? চন্দ্রদ্বীপ থাকলেও আমাকে বঙ্গ অ্যান্সার নিতে হতো, কারণ কি এখানে ফরিদপুর আছে প্রশ্নের মধ্যে। শুধু বরিশাল বলে দিলে আর বঙ্গ না থাকলে আমি চন্দ্রদ্বীপ নিতে পারতাম, কিন্তু যেহেতু বরিশাল এবং ফরিদপুর বলছে এবং বঙ্গ আছে, তার মানে অ্যান্সার হচ্ছে বঙ্গ। 13 নম্বর প্রশ্ন, সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝায়? সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, বগুড়া, দিনাজপুর তো আমরা পূর্ণতে দেখলাম, ঢাকা, ময়মনসিংহ বঙ্গতে দেখলাম, সিলেট হরিকেলে দেখলাম। তাই কুমিল্লা, নোয়াখালী হচ্ছে সমতটের অন্তর্ভুক্ত। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদের অংশ? শালবন বিহার আছে কোথায়? এটা আছে কুমিল্লাতে, কুমিল্লা। আর এই কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত? সমতট। তাহলে অ্যান্সার কি? সমতট। 15 নম্বর প্রশ্ন, পিরোজপুর কোন জেলাটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? একটু আগে পড়াইলাম পিরোজপুর আপনাদেরকে। তাহলে পিরোজপুর চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত, চন্দ্রদ্বীপ। 16 নম্বর, বাংলার একটি প্রাচীনতম জনপদ, একটা প্রাচীনতম জনপদের নাম বলছে। তার মানে প্রাচীনতম চাইছে, অর্থাৎ বাংলার যতগুলো প্রাচীন জনপদ আছে এর মধ্যে কোনটা এখানে প্রাচীন। তার মানে 3টা থাকবে প্রাচীন না, আর একটা থাকবে প্রাচীন। খেয়াল করেন, পঞ্চগড়, হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া, এটা জনপদ না। সোনারগাঁ, এটা না নগরী, সোনারগাঁ নারায়ণগঞ্জে আছে। তাহলে এখানে জনপদ কোনটা?
জনপদ হচ্ছে হরিকেল। জনপদ হচ্ছে হরিকেল। 17 নম্বর প্রশ্ন, ইতিহাসে গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী, গঙ্গা আর হলো করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হয়? গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী, একটু আগে আপনাদেরকে পড়াছিলাম গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী। তাহলে আমাকে অ্যান্সার বলেন, সমতট হবে, হরিকেল হবে, বরেন্দ্র নাকি পুন্ড? পুন্ড হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন, হরিকেল হবার কোনো সুযোগ নাই। তাহলে বাকি আছে সমতট এবং কি বরেন্দ্র অঞ্চল। তাহলে আপনি চিন্তা করেন তো, নিজে চিন্তা করেন, একটু নিজে চিন্তা করেন, ভাবেন, নিজে চিন্তা করেন, একটু ভাবেন যে কোনটা হতে পারে। ঠিক, বরেন্দ্র অঞ্চল। যা ভেবেছেন তাই, বরেন্দ্র অঞ্চল। কোন অঞ্চল? বরেন্দ্র অঞ্চল, যেটা গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী স্থান। 58, বাংলার একটা প্রাচীন জনপদের নাম, বাংলার একটা প্রাচীন জনপদের নাম বলো। চট্টলা। এই চট্টলা হলো চট্টগ্রামের পূর্ব নাম। চট্টগ্রামের পূর্ব নাম। চট্টলা কার পূর্ব নাম? চট্টগ্রামের পূর্ব নাম হলো চট্টলা। শ্রীহট্ট, এটা সিলেটের পূর্ব নাম। সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। আর রার, তাহলে এটা হলো প্রাচীন জনপদ রার। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন রার জনপদের অবস্থান কোথায়? এটা কোথায় অবস্থিত? এটা কোথায় আছে? রার কোথায় আছে? এই যে বর্ধমানে আছে। রারের বর্তমান অবস্থান কোথায়? বর্ধমান। 20 নম্বর প্রশ্ন, বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম, একটু ম্যাপের দিকে আসেন, এটা ম্যাপের দিকে আসেন। ম্যাপের দিকে আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটাই ম্যাপটায় আসেন। দেখেন এইখানে একটা জায়গা ফাঁকা আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, তাম্রলিপ্তি, এই তাম্রলিপ্তিটা হচ্ছে বাংলার একটা প্রাচীনতম বন্দর। প্রাচীনতম বন্দর। এই বন্দর, এই তাম্রলিপ্তির কথা আমরা কোথায় পাওয়া যায় জানেন? টলেমি আছে না, সেই টলেমির গ্রন্থে, টলেমির গ্রন্থে আপনার এই প্রাচীনতম বন্দর তাম্রলিপ্তির কথা পাওয়া যায়। টলেমির গ্রন্থে প্রাচীনতম বন্দর। ওকে, তাহলে আমরা কি আলোচনা করলাম? বন্দর নিয়ে। আচ্ছা, প্রাচীনতম বন্দর। তাহলে দেখেন জনপদ ডান, জনপদ, জনপদ যে টপিক গুলো ছিল, যে জনপদটা, সেই জনপদ ক্লিয়ার হয়ে গেছে। আমরা জাস্ট একবার একটু রিভিশন দিতে চাই, একবার একটু রিভিশন দিতে চাই জনপদগুলো। আমার সাথে একবার রিভিশন দেন, জাস্ট আমার সাথে একবার আপনি একটু রিভিশন দেন জনপদগুলো। তাহলে দেখেন পুন্ড জনপদ, এই যে পুন্ড জনপদটা বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলটাতে পুন্ড জনপদটা গঠিত হয়েছিল। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড জনপদ। এখানে বেহুলার বাসুঘর, লক্ষিন্দরের মেদ, শিলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা সবকিছু পাওয়া যায়। আচ্ছা, গৌড় জনপদ, গৌড় জনপদ হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এটা ছাড়াও বিহার, মুর্শিদাবাদ, মালদহ, উড়িষ্যা এখানে পাওয়া যায় গৌড়। আচ্ছা, এরপরে আসেন রার জনপদ। রারের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এর যেটা বর্তমান অবস্থান মুর্শিদাবাদ, ভাগীরথী নদীর পশ্চিম তীরে। তাম্রলিপি প্রাচীনতম একটা বন্দরের নাম তাম্রলিপি বন্দর। আচ্ছা, এবার আসুন হরিকেল। এই যে হরিকেল, এই দুইটা জায়গা হরিকেল জনপদ। তাহলে হরিকেল জনপদ কোথায় গড়ে ওঠে বা কোথায় ছিল? সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলে সর্বপূর্ব দিকের জনপদ, পাহাড়ি জনপদ, পূর্বাঞ্চলের জনপদ। এবার আসেন চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপটির অধিকাংশ অংশ হচ্ছে বরিশালে, অর্থাৎ চন্দ্রদ্বীপের প্রাণ কেন্দ্রটাই ছিল বরিশাল। তবে চন্দ্রদ্বীপ আবার বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিছু অংশ। বঙ্গ এবং হরিকেলের মাঝখানে একটা জনপদ আছে, তার নাম হলো সমতট। সমতট, যেটা কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে গঠিত সমতট। আর এই যে বঙ্গ যে জনপদটা দেখতে পাই, সেটা হচ্ছে বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ বঙ্গ জনপদ। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হয় বঙ্গ জনপদ। এবার আমাকে বলেন, প্রাচীন এই ইতিহাসের মধ্যে যে জনপদের টপিক, এই জনপদের টপিক কনসেপ্ট ক্লিয়ার কিনা? আল্লাহ ভরসা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, আমার ক্লাসগুলো করেন, একদম নোট করার চেষ্টা করেন এই টপিক গুলা। আর ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো, নিশ্চয়ই আপনার প্রস্তুতি ভালো হবে। আমার সাথে থাকেন, ক্লাসগুলো করেন রেগুলার, কোনো ক্লাস মিস দিয়েন না। আল্লাহ ভরসা, যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারবেন, সমস্যা নাই। আমার ফোন নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি, একদম লাস্ট পেজে ফোন নাম্বার লিখে দিচ্ছি।
হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে লিখে দিই 017 01793635815 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সবার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে, আর এই লেকচারটার পিডিএফটা আপনারা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরের ক্লাসে আপনার সাথে আবার আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।